আজ আমি তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। দেখো আজকে আমি পড়াবো তৃতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে বল ও কার্য বা কাজ। তো আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত নানা রকম কাজ করি। তো এই কাজগুলোর মধ্যে সব কাজগুলোকে কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ করা বলা যাবে না। বিজ্ঞানের ভাষায় কাজ হতে গেলে যে বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করছি তার কিন্তু স্থান পরিবর্তন করতেই হবে। যেমন দেখো এখানে আমি একটা ছবি এঁকে এনেছি। দেখো এই ছবিতে একটা টেবিলের নিচে একটা বই রয়েছে। সেই বইটাকে আমরা হাত দিয়ে বল প্রয়োগ করে তুলে আমরা টেবিলের ওপরে রেখেছি। এটাকে কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ বলবো, কারণ হচ্ছে বইটা কিন্তু নিচে ছিল, এটা তার প্রথম অবস্থান। এই প্রথম অবস্থান সেটাকে আমরা পরিবর্তন করে ওপরে নিয়ে গেছি, দ্বিতীয় অবস্থায় নিয়ে এসেছি, দ্বিতীয় স্থানে নিয়ে এসেছি। তার মানে এই যে স্থান পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের ভাষায় এটাকে কিন্তু আমরা কাজ করা বলবো। কিন্তু দ্বিতীয় ছবিটাতে দেখো একটা প্রকাণ্ড বড় পাথর, তাতে একটা ছেলে প্রচুর বল প্রয়োগ করছে, কিন্তু পাথরটা এক বিন্দুও নড়ছে না। এখানে কিন্তু আমরা বলবো না, যে বিজ্ঞানের ভাষায় বলবো না যে এখানে কাজ হয়েছে, অথচ এই ছেলেটা কিন্তু প্রচুর বল প্রয়োগ করেছে। তার মানে বল প্রয়োগ করলেই যে কাজ হয় তা নয়। কাজ হতে গেলে দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে বল প্রয়োগ করতে হবে, যেমন এখানে বল প্রয়োগ করে ওপরে নিয়ে যাওয়া হলো, এখানেও বল প্রয়োগ করছে। কিন্তু দেখো আরেকটা যেটা এখানে হয়েছে এখানে হয়নি, সেটা হচ্ছে যার ওপর বল প্রয়োগ করা হচ্ছে সেটির স্থান পরিবর্তন করতে হবে। এখানে বইয়ের ওপর বল প্রয়োগ করা হয়েছে, বইয়ের স্থান পরিবর্তিত হয়েছে, কিন্তু এখানে পাথরটার ওপর বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু পাথরটার স্থান পরিবর্তন হয়নি। তাই বিজ্ঞানের ভাষায় প্রথমটাকে আমরা কাজ বলবো, দ্বিতীয়টাকে কিন্তু আমরা কাজ বলবো না। এবার দেখো ধরো এখানে একটা আলমারি রয়েছে, আলমারিটা আমি নিজে প্রচুর ধাক্কা দিলাম কিন্তু তাকে নড়াতে পারলাম না। এই যে আমি বল প্রয়োগ করলাম কিন্তু আলমারিটা স্থান পরিবর্তন করলো না, এটা কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ হলো না। কিন্তু আলমারিটা এখন আরও 4-5 জন মিলে ধাক্কা দেওয়ার ফলে আলমারিটা স্থান পরিবর্তিত হলো। এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো বিজ্ঞানের ভাষায় কাজ এটা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে বল প্রয়োগ করতে গেলে দুটো জিনিস দরকার। এক হচ্ছে বল প্রয়োগ করা, আরেকটা কি না, যার উপর বল প্রয়োগ করা হচ্ছে তার স্থানের পরিবর্তন। এই যে আমরা এতক্ষণ ধরে বল শব্দটা ব্যবহার করছি, এই বলটা কি? বলটা হচ্ছে আমরা দেহের শক্তিকে বল বলবো। বল আমরা কিসের সাহায্যে প্রয়োগ করি না, আমাদের মানুষের দেহে নানা রকম মাংসপেশি রয়েছে, সেই মাংসপেশিগুলোর সাহায্যে আমরা বল প্রয়োগ করি। মাংসপেশির বল কাকে বলা হয়? মাংসপেশির বল হচ্ছে যে বলের সাহায্যে আমরা কোনো ভারী বস্তুকে তুলে তার স্থান পরিবর্তন করি, তাকে আমরা মাংসপেশির বল বলি। যেমন এখানে আমরা হাতের মাংসপেশির বলকে কাজে লাগিয়েছি, হাতের সাহায্যে আমরা বল প্রয়োগ করে তুলে স্থান পরিবর্তন করেছি, মানে তুলে রেখেছি ওপরে, তাই এটা হচ্ছে মাংসপেশির বল। এক এক রকম কাজের জন্য এক এক ধরনের বল প্রয়োগ করতে হয়। যেমন আমি যখন টিউবওয়েল পাম্প করছি তখন যে ধরনের বল প্রয়োগ করছি, ফুটবল খেলার সময় কিন্তু অন্যরকম বল প্রয়োগ করছি। আবার যখন একজন কৃষক মাঠে কাজ করছেন সে অন্যরকম বল প্রয়োগ করছে, যখন আমরা লিখছি তখন আবার অন্যরকম বল প্রয়োগ করছি। তাহলে বলের রকম ফের আছে। বলকে আমরা কী ধরনের বল আমরা দেখতে পাচ্ছি? দেখো ধাক্কা বল, টানা বল, মোচড়ানো বল, দেহের মাংসপেশির সাহায্যে আমরা এগুলো প্রয়োগ করছি। তো ধাক্কা বলটা কি? ধাক্কা বলটা হচ্ছে এই যে বইটা, একটা ধরো বই টেবিলে রয়েছে, বইটাকে আমি এই আঙুলের সাহায্যে ঠেলে দিলাম, ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, বইটা স্থান পরিবর্তন করলো, বইটা এখানে ছিল এখান থেকে এখানে চলে গেল। কেন এটা হলো? এটা হচ্ছে আমি আঙুলের সাহায্যে ধাক্কা দিয়ে বইটাকে সরিয়ে দিলাম, তার স্থান পরিবর্তন করালাম, এটা হচ্ছে ধাক্কা বল। এই ধরনের বলগুলোকে আমি ধাক্কা বল বলবো। এবার দেখো টানা বল। টানা বলটা কি? যখন কোনো খেলনা গাড়ির সামনে দড়ি বেঁধে আমরা টেনে নিয়ে আসি সেটাকে আমরা টানা বল বলবো। অর্থাৎ যে ধরনের বলগুলো আমরা টেনে প্রয়োগ করি, টেনে কোনো কাজ করি, সেখানে আমরা টানা বল ব্যবহার করি। আবার দেখো মোচড়ানো বল। মোচড়ানো বলটা কি? একটা লাট্টুতে যদি আমি দড়ি পাকিয়ে সেটা ছেড়ে দিই, লাট্টুটা মাটিতে ঘুরতে থাকবে, এটা কিন্তু মোচড়ানো বল এখানে আমি প্রয়োগ করলাম। এই ধরনের মোচড়ানো বল যখন আমরা ভিজে জামা কাপড় নিংড়ে নিই তখন আমরা এই ধরনের মোচড়ানো বল এইভাবে নিংড়ে নিই, মোচড়ানো বল প্রয়োগ করি।
আবার দেখো কোনো কাগজকে যখন আমরা পাকিয়ে ফেলে দিই তখনও কিন্তু আমরা মোচড়ানো বল প্রয়োগ করি। পাকানো বল আর মোচড়ানো বল এটা হচ্ছে একই। আমাদের মনে রাখতে হবে যে কোনো বস্তুর যে কোনো রকম গতি পরিবর্তনের জন্যই কিন্তু বল প্রয়োগ করতে হবে। কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে গেলেও তা বল প্রয়োগ করেই স্থির করতে হয়, আবার কোনো স্থির বস্তুকে গতিশীল অবস্থায় নিতে গেলেও তাতে বল প্রয়োগ করতে হয়। দেখো এখানে দেখো কোনো বস্তুর গতি পরিবর্তনের জন্য বল প্রয়োগ করতে হবে। দেখো কীভাবে আমরা বল প্রয়োগ করে তার গতিটা পরিবর্তন করতে পারি। এই পুরো ব্যাপারটাকে আমি একটা ফুটবল খেলা দিয়ে বোঝাবো। দেখো প্রথমে রয়েছে বল প্রয়োগ করে স্থির বস্তু গতিশীল হয়ে ওঠে। তো বল প্রয়োগ করে স্থির বস্তু কি করে গতিশীল হয়ে ওঠে, দেখো একটা খোলা মাঠের মধ্যে যদি একটা বল রাখি, বলটা স্থির অবস্থায় আছে, কেউ একজন দৌড়ে এসে তাতে একটা শট মারলো পা দিয়ে, কি হবে না বলটা চলতে শুরু করবে, বলটা গতিশীল হয়ে উঠবে। তাহলে বল প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায়। এবার দেখো বল প্রয়োগ করে গতিশীল বস্তুকে আরও গতিশীল করা যায়। ধরো ফুটবলটা চলছে অর্থাৎ গতিশীল অবস্থায় আছে, তাকে আরও তার স্পিড বাড়াতে হবে। কি করবে না আরেকজন এসে সেটাতে আরেকটা শট মারলো, তো যে বলটা ছুটছে তার গতিটা আরও বেড়ে গেল। তার মানে বল প্রয়োগ করে গতিশীল বস্তুকে আরও গতিশীল করা যায়। এবার দেখো বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করা যায়। কীরকমভাবে দিক পরিবর্তন করা যায় দেখো, ধরো একটা বল, সে বলটা ধরো চলতে চলতে সে এই দিকে যাচ্ছে, সে যখন এইখানে গতিশীল অবস্থায় এলো তখন এই দিক থেকে কেউ এসে সেখানে একটা শট মারার ফলে বলটার দিক পরিবর্তন হয়ে গেল, তখন বলটা এই দিকে আছে। আবার যদি বলটাকে এদিকে পাঠাতে হয় তখন এদিক থেকে কেউ এসে একটা শট দিল, সে এদিকে চলে গেল। তার মানে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুর দিক বা অভিমুখ আমরা পরিবর্তন করতে পারি। এবার দেখো বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা যায়। কিভাবে না একটা বল ছুটছে, বলটাকে আমি থামাবো, কি করব না বলটাকে পা দিয়ে থামানোর চেষ্টা করব। পা দিয়ে একটা ছুটন্ত বল, তাকে আমি পা দিয়ে আটকালাম, তার গতিটা রুদ্ধ হলো, হওয়ার পরে সে আস্তে আস্তে গড়িয়ে যাবে, গড়িয়ে গিয়ে থেমে যাবে। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো বস্তুর গতি যে কোনো রকমের গতি পরিবর্তনের জন্যই কিন্তু বল প্রয়োগ করা হয়। তো এতক্ষণ আমরা বল নিয়ে আলোচনা করলাম, বল কাকে বলে, কী রকম বল হয়। এবার দেখো গতি ও বাধা। গতিটা কি আর বাধাটাই বা কী। দেখো একটা রবারের বল যদি আমি এবড়ো খেবড়ো মাটির ওপর দিয়ে গড়িয়ে দিই, সেটা কি করবে, কিছুক্ষণ চলবে, চলার পর আস্তে আস্তে থেমে যাবে। কিন্তু ওই বলটাকেই যখন আমি সিমেন্টের বাঁধানো মেঝের ওপর দিয়ে গড়িয়ে দিলাম, সে কিন্তু আগের থেকে বেশি দূর গড়াবে, বেশি দূর গড়িয়ে যাওয়ার পরে তারপর থামবে। তাহলে এই হেরফেরটা কেন হলো? হেরফেরটা হচ্ছে যে মাটি আর সিমেন্টের মেঝে দুই ধরনের জায়গায় কিন্তু বলটার গতির বিরুদ্ধে কাজ করছে, একটা ঘর্ষণ বল সৃষ্টি করছে। মাটি এবড়ো খেবড়ো হওয়ার কারণে তার ঘর্ষণ বলটা বেশি, তাই বলটা বেশি দূর এগোতে পারেনি। কিন্তু যখন সিমেন্টের মেঝের উপর দিয়ে বলটা গড়িয়ে গেছে, তার ঘর্ষণ বলটা কম, কারণ মেঝেটা প্লেন বা সমান, ঘর্ষণ মানে বাধাটা কম দিচ্ছে, তাই বলটা অনেক দূর গেছে। তো এই যে ঘর্ষণ বল শব্দটা আমরা ব্যবহার করলাম, ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল হচ্ছে কোনো বস্তু যখন যে পথ দিয়ে যায় সেই পথের সাথে বস্তুর একটা ঘর্ষণ হয়। এই ঘর্ষণটা বস্তুটা যেদিকে যাচ্ছে বা বস্তুটার বিপরীত দিকে ক্রিয়া করে। এই যে বলটা, এই বলটাকে আমরা ঘর্ষণজনিত বাধা বা ঘর্ষণজনিত বল বলবো। এই ঘর্ষণজনিত বাধার সাহায্যে আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি। যেমন দেখো এখানে একটা ছবি রয়েছে, ছবিটা হচ্ছে দেওয়ালে মইকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখা আছে। ঘর্ষণজনিত বাধাটার কারণেই কিন্তু দেওয়ালটাকে বাধা সৃষ্টি করছে, নাহলে কিন্তু মইটা পড়ে যেত, তাই দাঁড়িয়ে আছে। আবার দেখো দেশলাই বাক্সের গায়ে কাঠি ঘষার ফলে আগুন জ্বলে ওঠে, ঘর্ষণজনিত বলের কারণেই এটা হয়েছে, বাধার কারণেই এই আগুনটা জ্বলেছে, নাহলে কিন্তু জ্বলতো না। তো আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, তোমরা জাতা দেখেছো? জাতা হচ্ছে দু ধরনের চাকা, একটা গোল চাকা সেটা ওপরে থাকে পাথরের, তার নিচে আরেকটা চাকা থাকে, তো মাঝখানে একটা দণ্ড থাকে, এখানে একটা গর্ত থাকে। এই গর্তের মধ্যে চাল ডাল গম ইত্যাদি দেওয়া হয়, দেওয়ার পরে এই ওপরে দণ্ডটা দিয়ে ওপরের চাকাটাকে ঘোরানো হয়, তার ফলে চাল ডালগুলো গুঁড়ো হয়ে যায়। কেমন না নিচের চাকাটা তখন এই ওপরের চাকাটাকে বাধা সৃষ্টি করছে, তার ফলে ভেতরে থাকা চাল ডালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। ঘর্ষণজনিত বাধার কারণে এই কাজটা হচ্ছে। কিন্তু এই ঘর্ষণজনিত বাধা যখন বেশি হয়
তখন কিন্তু নানা কাজে অসুবিধা হয়, বস্তুর গতিটা বাধাপ্রাপ্ত হয়। এটা আমরা বুঝতে পারি যানবাহন চলাচলের ক্ষেত্রে। যানবাহন বলতে কি না, বাস, লরি, ট্যাক্সি এগুলো হচ্ছে যানবাহন। এই যানবাহনগুলো, এই গাড়িগুলো চাকার ওপরে দাঁড়িয়ে থাকে। তো চাকার কাজ কি? চাকার কাজ হচ্ছে গাড়ির কাঠামোটাকে মাটির ওপর থেকে তুলে রাখা। যেমন দেখো, এই পুরো বোর্ডটা আমি মুছে দিচ্ছি। এই ধরো একটা গাড়ির কাঠামো, একটা বাস রয়েছে, তার এখানে চাকা রয়েছে, আর বাসটা যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। রাস্তা থেকে এই গাড়ির কাঠামোটাকে এই চাকা কিন্তু তুলে রাখছে, তার ফলে ঘর্ষণটা হচ্ছে না। আবার চাকা নিজে গোলাকার বলে তার সাথে যে পথের ঘর্ষণ সেটা কম হওয়ার কারণে এটা গড়গড় করে গড়িয়ে যায়। তাহলে চাকার কাজটা হচ্ছে কিন্তু এটাই। এবার দেখো, এই যে ঘর্ষণ বল বেশি হলে তো যানবাহনের বাধা সৃষ্টি হয়। যেমন একটা রিক্সা যখন এবড়ো খেবড়ো মাটির ওপর দিয়ে যায়, তখন সে কম গতিতে, কম দূরত্ব, মানে কষ্ট হয় যেতে, রিক্সাওয়ালার খুব কষ্ট হয় নিয়ে যেতে। কিন্তু যখন সে প্লেন রাস্তার ওপর দিয়ে যায় তখন কিন্তু তার অতটা কষ্ট হয় না। এই যে বাধাটা, এই যে ঘর্ষণ বলটা বেশি হওয়ার কারণে দেখো রিক্সাটা বেশি দূর এগোতে পারলো না মাটিতে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো এই ঘর্ষণজনিত বাধাগুলোকে এড়াবার জন্য আধুনিককালে নানা রকমের প্রযুক্তির ব্যবহার করা হয়। যেমন গ্রামে যখন গরুর গাড়ি চলে, গরুর গাড়ির যে কাঠের চাকা, তার উপরে লোহার বেড় পরিয়ে দেওয়া হয়। লোহার বেড় পরানোর ফলে কি হয় না, পথের সাথে চাকার ঘর্ষণটা কম হয়, ঘর্ষণজনিত বাধাটা কম হয়, তার ফলে চাকাটা গড়গড় করে একটু তাড়াতাড়ি যায়। আবার দেখো, বাস, অটোরিকশা, লরি, মোটর, স্কুটার এগুলোর চাকাগুলো যে দণ্ডের সাহায্যে যুক্ত থাকে, সেই দণ্ডটার সাথে চাকার ঘর্ষণের ফলে কি হয় না, গতিটা বাধাপ্রাপ্ত হয়। তো সেই জন্য সেই দণ্ডটাতে তেল, চর্বি ইত্যাদি জিনিস দেওয়া হয়। আবার দেখো, বাসের, সাইকেলের এদের চাকার উপরে টায়ার বা টিউব লাগানো থাকে, তার ফলে ঘর্ষণটা কম হয়, বাধাপ্রাপ্ত কম হয়। আবার দেখো তোমরা, সেলাই মেশিন, তারপর কোলাপসিবল গেট, এগুলোকে চলতে, মানে এগুলোর কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয় ঘর্ষণজনিত বাধার কারণে। তখন কি করা হয় না, এগুলোতে তেল জাতীয় জিনিস, গ্রিস এগুলো লাগানো হয়। তো সবচেয়ে ভালো বোঝা যায় তালা চাবির ক্ষেত্রে। তালা চাবিটা কি, তালার ভেতরে যে একটা গর্ত থাকে তাতে চাবি প্রবেশ করিয়ে তালাটাকে খুলতে হয়। কিন্তু অনেক সময় আমরা দেখেছি চাবিটা প্রবেশ করানোর ফলে ভীষণ শক্ত, টাইট টাইপের ব্যাপার হয়, তালাটা খুলতে চায় না। তো এই যে ঘর্ষণজনিত বাধা, এই বাধাটা দূর করার জন্য ওই গর্তের মধ্যে দিয়ে তেল প্রবেশ করিয়ে দিতে হয়, তাতে ব্যাপারটা ইজি হয়ে যায়, চাবি ঢোকালে তালাটা খুলে যায়। তো এবার দেখো আসছে আমি সরল যন্ত্রের ক্ষেত্রে। সরল যন্ত্র, এই যে সরল যন্ত্রের ধারণাটা, এটা কিন্তু অনেক আদিমকাল থেকেই মানুষ এটা দেখেছে। তো আদিমকালে মানুষ দেখেছে যে চ্যাপ্টা কোনো জিনিসকে ঠেলে বা টেনে নিয়ে যেতে বেশি কষ্ট হয়। তো পাশাপাশি তারা দেখেছে কোনো গাছের গুঁড়িকে যদি একটু হালকা ঠেলে দেওয়া যায়, সেটা গড়াতে শুরু করে। তো এই যে পার্থক্যটা, এটা থেকে কিন্তু তারা বুঝতে পারলো যে চ্যাপ্টা জিনিসের বদলে যদি কোনো গোলাকার জিনিসকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কষ্ট কম হবে। এই কারণে তারা চাকার আবিষ্কার করেছিল, এইটা দেখেই তারা চাকার আবিষ্কার করেছিল। এটা কিন্তু একটা সরল যন্ত্র। তো দেখো, আমি এখানে কিছু সরল যন্ত্রের ছবি এঁকে এনেছি। সরল যন্ত্র কী সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। কোনো ছোটোখাটো কাজের সুবিধার জন্য বল প্রয়োগ করতে যে শক্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে সরল যন্ত্র। দেখো, এখানে কিছু সরল যন্ত্রের ছবি আমি এঁকে এনেছি। দেখো, প্রথমে রয়েছে কাঁচি, তোমাদের বইয়েও রয়েছে। কাঁচি কেন ব্যবহার করা হয়? কাঁচি কিন্তু সরল যন্ত্র। কাঁচি দিয়ে কাপড় বা কাগজ কাটা হয়, এটা হচ্ছে একটা সরল যন্ত্র। তারপর দেখো, প্লায়ার্স রয়েছে। প্লায়ার্সের কাজ কি না, এই যে একটা কাঠের ভেতরে যে পেরে কাটকে যায়, এই প্লায়ার্সের সাহায্যে টেনে তোলা হয়, এটাও একটা সরল যন্ত্র। এই যে বেলচা এটাকে বলে, এটা তোমরা দেখেছো বিভিন্ন নির্মাণ কার্যে এটা ব্যবহার করা হয়। এটার সাহায্যে কি করা হয় না, মাটি ওল্টাবার জন্য বেলচা ব্যবহার করা হয়। তারপর দেখো, এটা একটা হাতা, এটা হচ্ছে ছিদ্রযুক্ত হাতা। কোথায় কোথায় দেখেছো বলো তো? মিষ্টির দোকানে দেখেছো, রসগোল্লা তোলার ক্ষেত্রে এই হাতা ব্যবহার করা হয়। আবার জিলিপির দোকানেও দেখেছো এই হাতা ওখানে ব্যবহার করা হয়। এটাকে আবার একটা লোকাল ভাষা আছে, ছ্যান্তা বলা হয়, ছান্তা বা ছ্যান্তা এটা বলা হয়। এটা কিন্তু ছিদ্রযুক্ত হাতা। এবার দেখো, জাতি।
জাতীয় একটা সরল যন্ত্র, এটা তোমরা দেখেছো, মা ঠাকুমারা তোমাদের ব্যবহার করে সুপারি কাটার জন্য। এটা একটা সুপারি, দেখো জাতির এই যে দুটো হ্যান্ডেল, এটাতে চাপ দিয়ে বল প্রয়োগ করলে এই যে ধারালো জিনিসটা সেটা সুপারির ওপরে নেমে আসে, তারপরে সুপারিটা টুকরো হয়ে যায়। এভাবে কুচি কুচি করে সুপারি কাটা যায়। তারপর দেখো সাঁড়াশি। সাঁড়াশি হচ্ছে গরম তাওয়া চাটু, শুধু গরম তাওয়া চাটু না, গরম যে কোনো জিনিস ধরার ক্ষেত্রে আমরা সাঁড়াশি ব্যবহার করি। এই দণ্ড দুটোতে চাপ দেওয়ার ফলে এই নিচের এই মুখটা পাত্রের গায়ে আটকে বসে, তার ফলে তখন পাত্রটাকে আমরা ধরে সাঁড়াশি দিয়ে ধরে নামাই। তারপর দেখো চিমটে। চিমটে দিয়ে গরম কয়লা তোলা হয়। এটা ধরো কয়লা, এই চিমটের এইখানটায় বল প্রয়োগ করলে এই লম্বা দণ্ড দুটো কয়লাটার উপর আটকে ধরে, তারপর আমরা গরম জিনিস তুলতে পারি। তারপর দেখো কোদাল। কোদাল কী কাজে ব্যবহার করা হয়? কোদাল হচ্ছে মাটি কাটবার জন্য, এটা সরল যন্ত্র। মাটি কোপানোর জন্য বা কাটবার জন্য এই যন্ত্রটা আমরা ব্যবহার করি। এটা হচ্ছে শাবল। শাবল হচ্ছে গর্ত করার জন্য, এই শাবল আমরা ব্যবহার করি মাটিতে গর্ত করার জন্য। বাঁশ পুঁততে গেলে দেখবে এটা আমরা ব্যবহার করি। তারপর স্ক্রুড্রাইভার। এটা তোমরা অনেকে দেখেছো হয়তো, তোমাদের স্কুলের যে বেঞ্চ চেয়ারগুলো রয়েছে তাতে যে স্ক্রু থাকে, তোমরা অনেক সময় বলো যে মাটিতে পড়ে রয়েছে, আমরা আবার তুলে নিই। তো সেটা হচ্ছে স্ক্রু, ছোটো ছোটো পেরেকের মতো মোটা মোটা। তো এই স্ক্রুগুলো বেঞ্চ চেয়ারে যে আটকানো থাকে কাঠের মধ্যে, এর সাহায্যে কিন্তু খোলা হয়, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খোলা হয়। তো এই হচ্ছে সরল যন্ত্র। তো তোমরা বড় হলে, তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন সরল যন্ত্রগুলো সম্বন্ধে তোমরা আরও জানতে পারবে। লিভার বলা হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার আছে। এর মধ্যেই অনেকগুলো প্রথম শ্রেণীর, অনেকগুলো দ্বিতীয় শ্রেণীর, অনেকগুলো তৃতীয় শ্রেণীর। তোমরা এটা বড় হলে এটা জানতে পারবে, আরও ভালো করে পড়বে। তো আজকে এই পর্যন্তই। চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা পড়ো। দেখো পেছনে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমি বোঝানোর ক্ষেত্রে অলরেডি বলেই দিয়েছি। তোমরা খুব ভালো করে চ্যাপ্টারটা মুখস্থ করবে। আর জানো তো তোমাদের এখান থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হয় অধ্যায় থেকে, তো সেই জন্য লাইনগুলো খুব ভালো করে পড়তে হবে। তো আজ এই পর্যন্তই। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাবে।